আপনি যাকে ভালোবাসেন তাকে যদি কাছে রাখতে চান তাহলে সে যেটাকে ভালোবাসে পছন্দ করে বা যাকে ভালোবাসে আপনিও তাকে ভালোবাসেন সেটা পছন্দ করেন, দেখবেন এমনিতেই আপনার কাছেই সারা জীবন থেকে যাবে, কখনো আপনাকে ছেড়ে দূরে যাবে না। তো যাই হোক, আজকের ব্লগটা আমি সকাল সকাল শুরু করে দিলাম। সকালে নাস্তা করার পরেই বারান্দায় এসে দেখি গাছ ভর্তি করলা হয়ে রয়েছে। অনেকগুলো করলা ঝুলছে। কয়েকদিন একটু অন্যমনস্কা ছিলাম, ব্যস্ত ছিলাম, সেই জন্য বারান্দায় আসা হয় নাই। আর করলাগুলো চোখে পড়ে নাই। অনেকগুলো করলা, এই তো কিছুদিন আগেও 3-4টা করলা ছিঁড়ে নিয়ে ভাজি করে খেয়েছি। তো ভাবলাম করলাগুলো পেকে যাচ্ছে, কয়েকটা করলা কেটে নিয়ে আজকে একটু আলু দিয়ে ভাজি করি। তো আজকে কিন্তু আরও অনেক মজার মজার রান্না করব, অবশ্যই আমার সাথে থাকবেন। তো গাছ ভর্তি করলা ঝুলছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। কোন চিপায় চিপায় যে করলা হয়ে আছে আমি নিজেও জানি না। তো এই যে করলা গাছটা বেয়ে বারান্দার অন্য প্রান্তেও চলে গেছে, সেখানেও করলা ঝুলছে। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু আরও 2-3বার এখান থেকে করলা খেয়েছি। আর এই করলা গাছগুলো আমি একদমই নিজে লাগাই নাই। তো এই যে দেখেন কোথায় করলা ঝুলছে। এই করলা গাছগুলো হচ্ছে ফিল্টারের যে ফেলে দেওয়া ফিল্টারের বালতির মতো বক্স অথবা বালতি, এগুলোতে আমি মাটি ফেলে তরকারির ময়লা ফেলতাম, তরকারির ময়লা দিতাম জৈব সার হওয়ার জন্য। তো সেই তরকারির ময়লার সাথে করলার বিচি পড়ে পড়ে এই করলা গাছগুলো হয়েছে। আমিও সুতা বা দড়ি বেঁধে দিয়েছি গাছগুলো পাওয়ার জন্য, পুরো বারিন্দা বেয়েছে আর অনেক করলা হয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ নিজের হাতে লাগানো করলা আলু দিয়ে কুচি করে ভাজি করছি। করলা ভাজি সবসময় আমি দোরসা করে ভাজি করি। আর দোরসা ভাজিটা অনেকেই বুঝবেন না, দোরসা ভাজিটা হচ্ছে কাঁচা কাঁচাও থাকবে আবার একটু ভাজা ভাজাও হবে। তো এই যে আমি টাটকা ফ্রেশ ফ্রেশ কতগুলো লম্বা কালা বেগুন নিয়ে নিয়েছি, এগুলো দিয়ে চিংড়ি মাছ রান্না করব। অনেক মজার একটা রেসিপি রান্না করব আজকে। তো এই তো আমার দোরসা করলা ভাজিটা হয়ে গিয়েছে, ভাজা ভাজা লালচে লালচেও আবার একটু কাঁচা কাঁচা ভাব। তো আজকে হচ্ছে বোত্তা শাক রান্না করব। বোত্তা শাকটাও পেঁয়াজ রসুন শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে দিলাম। আর এটাকে অনেক এলাকায় বাইত্তা শাক বলে, এটা হচ্ছে আলু খেতে হয়। তো ছোটোবেলায় কিন্তু এই বোত্তা শাক অনেক কুড়িয়েছি। ফ্রক পরতাম, ফ্রকের টোফরে করে, যে আমাদের এলাকায় টোফর বলে, ওইখানে আমি এই শাক কুড়িয়ে অনেক বান্ধবীরা মিলে বাসায় নিয়ে আসতাম। তো যাই হোক, অনেকগুলো চিংড়ি মাছ ফ্রিজে এনে রেখে দিয়েছিলাম। আমি চিংড়ি মাছ সবসময় আস্তই ফ্রোজেন করি, যখন রান্না করি তখন কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করি। যেই পরিমাণ লাগবে সেই পরিমাণ আমি পানিতে ভিজিয়ে নিলাম। একটুখানি বরফটা ছুটলেই আমি এগুলোকে ভালো করে প্রসেসিং করে কেটে বেছে নেব রান্না করার জন্য। আর চিংড়ি মাছের মাথায় কিন্তু ময়লা থাকে, এটা অনেকেই জানে না, যার কারণে ময়লা সহই রান্না করে খেয়ে ফেলে। অনেকেই কিন্তু জানে না, এখন অবশ্য ইউটিউবে ফেসবুকে ভিডিও দেখতে দেখতে অনেকেই জেনে গেছে। তো মাছগুলো আমি এইভাবে হাতেই সুন্দর করে কেটে পানিতে ধুয়ে ভালো করে ফ্রেশ করে পানি ছেঁকে তুলে নিলাম। এখন এগুলোকে রান্না করার পালা। আজকে যে চিংড়ি রেসিপিটা রান্না করব সেটাতে আমি চিংড়ির যে হাত পা ঠ্যাং আছে সেগুলো ব্যবহার করব। ব্লেন্ডার করে নিলাম, এগুলোকে ছেঁকে নির্যাসটা ব্যবহার করব। তো কড়াইয়ে তেল গরম করে একটু লবণ ছিটিয়ে দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর যেন সাদা সাদা দেখতে না দেখায় সেজন্য হালকা হলুদের গুঁড়া দিয়ে মাছগুলোকে ভালো করে ফ্রাই করে তুলে নিলাম। তো এখন পেঁয়াজ ভেজে মশলা কষিয়ে নিয়েছি, আলু দিয়ে রান্না করব। নতুন আলু আর বেগুন দিয়ে দারুণ একটা মজার রেসিপি রান্না হবে। তো আলুটা মশলায় খুব ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নিব। আর ওই যে চিংড়ি মাছের ঠ্যাং হাত পা এগুলো ব্লেন্ড করে ছেঁকে আমি নির্যাসটা তরকারিতে দিয়ে আবার ভেজে নিলাম। এখন কষানো হয়ে গেলে বেগুন কেটে নিয়েছি, এইভাবে বেগুনগুলো দিয়ে এখন তেলে ভাজা ভাজা করে কষাবো। একটুখানি লবণ দিয়ে দিলাম। বেগুনগুলোকে এমনভাবে রান্না করব যেন গলে না যায়, একটু আস্ত আস্ত থাকে। তো এই তো তেল উঠে এসেছে, কষাতে কষাতে ভাজা ভাজা করতে করতে বেশি সময় লাগেনি। তো আমি এখন একটুখানি পানি দিয়ে দিয়েছি যেন পোড়া লেগে না যায়। আর মাছগুলো দিয়ে আবার একটুখানি নেড়ে চেড়ে মশলা কষিয়ে ভালো করে মশলা মাখিয়ে আমি আবার অল্প করে ঝোল দিয়ে দিলাম। বেগুন আলু সবই সিদ্ধ হয়ে গিয়েছে, চিংড়ি মাছও সিদ্ধ হয়ে গিয়েছে, জাস্ট একটু মশলা ঢোকানোর জন্য। তো এই তো আমার তরকারির ফাইনাল লুক। তরকারিটা দেখতে যেমন, খেতেও কিন্তু অসাধারণ মজার। বেগুনও আমার পছন্দ, চিংড়ি মাছও পছন্দ।